এটা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এই যে ফর্মুলাগুলো, এগুলো যদিও আমাদের প্রয়োজন হবে না, জানা দরকার, কখন কোনটা লাগে বলা যায় না। আর সবচেয়ে বেশি প্রয়োজন হবে হচ্ছে আপনার ভেলুকপ, সামিপস, এগুলো বেশি, একদমই কমন। এইটা বেশি বেশি স্ক্রিন প্র্যাকটিস দেখা করুন। যাচ্ছে না। স্ক্রিন স্ক্রিন শেয়ার হয় নাই না এখন? না, আমি তো দেখতে পাচ্ছি ভাই। দেখা যাচ্ছে না? তাহলে রিফ্রেশ দেন আহাদ ভাই, না হয় কেটে দিয়ে আচ্ছা আবার জয়েন করেন। আচ্ছা। ক্লিয়ার হইলে বললেন, আমি কাজ শুরু করব তাহলে। ওকে, এখানে 13টা ভিতরে 12টা হচ্ছে ফর্মুলা, একটা হচ্ছে ফাংশনাল কাজ। আজকের ক্লাসটা একটু লম্বা হবে। এখানে যে লোন মনিটাইজেশন শিডিউল, এটা আমাদের বেশি প্রয়োজন হয় না, তারপরে এই সিস্টেমটাকে আমরা একটু জানবো। আর এখানে হচ্ছে পিএমটি ফর্মুলা, দুইটা একই জিনিস। একটা জিনিস হচ্ছে আমাদের এখানে একটা ডেমো আছে, ডেমো থেকে দেখব। আর একটা হচ্ছে আমরা ফর্মুলা কোড করে তারপরে শেপটা দেখব। এখানে দেখুন একটা লোন অ্যামাউন্ট দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট, এরপরে ইন্টারেস্ট রেট, বার্ষিক ইন্টারেস্ট রেট কত আসবে সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। নাম্বার অফ পেমেন্ট, টোটাল পেমেন্ট কয়টা হবে। দেখা যায় 2 বছরের জন্য লোন নিলে সেক্ষেত্রে 24টা কিস্তি হয়, 1 বছরের জন্য নিলে 12টা হয়। এখানে আমরা যদি 12টা লিখি, 2 লাখ টাকা যদি টোটাল অ্যামাউন্ট নেয়, 1 বছরে পেমেন্ট করে, সেক্ষেত্রে তার কত টাকা প্রতি মাসে পেমেন্ট করতে হবে, এইটার একটা হিসাব আমরা বের করব। তো ইন্টারেস্ট সহ টোটাল যে পেমেন্টটা করা লাগবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করব। আমার যদি 1 লাখ টাকা লোন নেওয়া হয়, সেক্ষেত্রে আমার প্রতি মাসে কত টাকা লোন আসে সেইটার আমি ক্যালকুলেশন এখানে বের করব। তো এটা বের করার জন্য এক্সেলের যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখানে শিখব। তো পিএমটি ফর্মুলার মাধ্যমে আমরা লোন ক্যালকুলেশন করব, কিভাবে প্রতি মাসের কত টাকা কিস্তি দিতে হবে সেটা আমরা এখানে বের করব। এটার জন্য পিএমটি। আর এই পিএমটির জন্য 3টা আর্গুমেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। আর্গুমেন্টগুলো এখানে হচ্ছে, প্রথমে আমি এখানে লিখলে পরে এটা আরো সহজ হবে। পিএমটি লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। প্রথমে বলছে রেট। এই রেট হচ্ছে কি, এখানে বলছে রিকোয়ারমেন্ট আর্গুমেন্ট দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য লোন। আর রেটটা হচ্ছে লোনটা কত ইন্টারেস্ট রেটে আমার নিতেছি, সেটা 11% হইতে পারে, 10% হইতে পারে। তো ইন্টারেস্ট রেটটা আমি সিলেক্ট করে দেবো। এখন হচ্ছে এই ইন্টারেস্ট রেটটা হচ্ছে 12 মাসের জন্য। তাহলে এখানে কি করবো, ইন্টারেস্ট রেট ডিভাইড 12 দিয়ে দিলাম, 12, এরপরে কমা। এরপরে যেটা আছে এনপিইআর, এইটা রিকোয়ারমেন্ট আর্গুমেন্ট বলছে যে টোটাল নাম্বার অফ পেমেন্ট ফর দ্য টেকেন লোন। এখানে কিন্তু বলেই দিয়েছে আর্গুমেন্টগুলো যদি আমরা দেখি। এখন হচ্ছে এখানে কিন্তু এই আর্গুমেন্টটা আমি কোথায় পাইছি, এটা হচ্ছে গুগল সার্চ করছি যে এটার ভিতরে কি চাইছে। এখানে কিন্তু টোটাল আর ডিসক্রিপশন দেওয়া নাই, ডিটেলস দেওয়া নাই, এটা আমি কপি পেস্ট করে রেখে দিছি। এরপরে বলছে হচ্ছে এনপিআর, তো এটা বলছে কি টোটাল নাম্বার অফ পেমেন্ট। তো নাম্বার পেমেন্ট আমার 1 বছরের জন্য হলে 12 কিস্তি, এখানে যদি 2 বছর হয় আমি এখানে নাম্বারটা চেঞ্জ করবো শুধু, এরপর কমা দিয়ে দিলাম। এরপর বলছে পিভি, রিকোয়ারমেন্ট আর্গুমেন্ট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যামাউন্ট। তো এখানে বলছে টোটাল অ্যামাউন্ট, আমার পুরোটা দেখার দরকার নেই। এখানে বলছে টোটাল অ্যামাউন্ট, যেটা বলা হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর বাকি যে কন্ডিশনগুলো আছে এগুলো হচ্ছে ফর সাবজেক্ট। তো আমি এখান থেকে, ওটা হচ্ছে অপশনাল, আমি চাইলে দিতেও পারি, না চাইলে নাও দিতে পারি। এরপর আমি এন্টার বাটনে ক্লিক করি। তো 1 লক্ষ টাকায় প্রতি মাসে আমার কিস্তি আসে হচ্ছে 8,792। আহাদ ভাইয়ের মনে হয় যে সমস্যা হইতেছে, আবার মনে হয় লিভ নিছে।
এরপরে আমরা এখানে দেখলাম কি, এখানে টোটাল যে আমার পার মান্থ যে অ্যামাউন্টটা কিস্তি আসবে সেটা আমরা এখানে বের করলাম। অটো জয়েন হইতে পারছে না। তো এখানে টোটাল আমরা অ্যামাউন্টটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে, আমি একটা ডেমো দেওয়া আছে আমার এই এক্সেলের ভিতরেই, সেটাকে আমরা খুঁজে বের করব। এখানে কিছু ফাংশন দেওয়া আছে, আমি জায়গাটা দেখাই দেবো, আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন যে কোনটা প্রয়োজন, সেই ডেমোগুলো আমরা দেখব। আমি এখান থেকে এই যে ট্যাবের উপরে মাউস কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে চলে যাব হচ্ছে ইনসার্ট ফাংশনে, এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিছু ফাংশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যাব হচ্ছে জেনারেলে আছে, জেনারেল থেকে স্প্রেডশিট সলিউশনস, এখানে আসলে পরে এখানে কিছু আমরা ডেমো পেয়ে যাব। এখানে আমরা ক্লিক করে ওপেন করলে দেখতে পাবো, এখানে কিন্তু স্যাম্পল দেখায়। এখানে বলে সে বিলিং স্টেটমেন্ট, তো এই বিলিং স্টেটমেন্ট এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন আপনার যদি প্রয়োজন হয়। এখানে আমরা ডেমো পেয়ে যাব। এই ডেমো গুলো তো সব জায়গায় বা সব এক্সেলেই থাকে না, আমি দেখছি কিছু কিছু এক্সেলে পাওয়া এখানে যায় না, এই ডেমো কিছু পাওয়া থাকে যায় না না। এখানে। এরপর হচ্ছে এক্সপেন্স রিপোর্ট, এরপর হচ্ছে লোন মার্টাইজ, আমরা এটা দেখব। পার্সোনাল সেলস রিপোর্ট, টাইম কাট, এগুলো দেওয়া আছে, এগুলো একটু ওপেন করে দেখবেন। আমি শুধুমাত্র এইটাকে ওপেন করব। তো লোনের হিসাবটা আমরা দেখব, এটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেব। এখান থেকে বলছে লোন অ্যামাউন্ট, তো আমি যে টাকাটাকে লোন হিসাবে নিব সেটা আমি এখানে বসাই দেব। সাপোজ আমি 1 লাখ টাকার হিসাবটা দেখছিলাম, 1 লক্ষ টাকাই এখানে বসাই দিলাম। এরপরে ইন্টারেস্ট রেট 10%, এরপর হচ্ছে লোন পিরিয়ড ইন ইয়ার্স, আমি 1 বছর দিয়ে দিলাম। এরপর হচ্ছে নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, পার ইয়ারের জন্য কত, 12 মাসে কি বছর হয়, তো আমি 12 লিখে দিলাম। এরপর হচ্ছে স্টার্ট ডেট, আমি যে কোনো একটা স্টার্ট ডেট বসাই দিতে পারি। এরপর আমি ক্লিক করলে এই যে দেখুন আমার 8,791 টাকা 59 পয়সা। তো এখানেও ঠিক সেম রেজাল্টটাই আমরা পেয়েছি। 10 নম্বর গেল কই, এই যে দেখুন এখানে 92 কেন আসছে, এখানে ডেসিমেল আছে, আমরা যদি ডেসিমেলটা বের করি এই যে 59, ঠিক সেম ক্যালকুলেশনটাই আমরা এখানে পেয়েছি। এরপর টোটাল ইন্টারেস্ট কত আসবে সেটাও আমরা এটার মধ্যেও ক্যালকুলেশন দেখতে পারবো। তো এটা আমি এমনি দেখানোর জন্য বের করছি যে আমি ওই হিসেবটা আমার মিলছে কিনা, তো এটার জন্য বের করছি, আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে র্যাঙ্ক ফর্মুলা, এটা বেশি প্রয়োজন হয় আপনার স্কুল কলেজ অথবা সেলস যাদের আছে তাদেরকে একটা র্যাঙ্কিং করানো হয় যে কে সবচেয়ে নাম্বার অফ ওয়ানে আছে, টুতে আছে সেলসের দিক থেকে অথবা রেজাল্টের দিক থেকে। তো এই র্যাঙ্ক ফর্মুলাটা আমরা দেখবো হচ্ছে ফর্মুলার মাধ্যমে কিভাবে র্যাঙ্ক করানো যায়। এখান থেকে আমি এটা কেটে দিলাম। এখানে নাম আছে এবং সেলস আছে, প্রত্যেকের আলাদা আলাদা অ্যামাউন্ট। আমি এখান থেকে বের করব কার টপ ওয়ানে আছে, টপ টুতে আছে, থ্রিতে আছে, সেটা আমি র্যাঙ্ক করাবো। র্যাঙ্ক কিভাবে করব, আমরা ম্যানুয়াল খুঁজে খুঁজে হাতে লিখবো না, এখানে ডাটা হচ্ছে আমার এখানে অল্প আছে, কিন্তু যদি 1,500 থাকে তখন তো আর একটা একটা করে লেখা সম্ভব না। তো এটার জন্য আমরা র্যাঙ্ক ফর্মুলা দিয়ে বের করব। তো এখানে আমি ইকুয়াল সাইন দেব, দেওয়ার পরে লিখবো র্যাঙ্ক। এই র্যাঙ্ক আছে, র্যাঙ্কটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে নাম্বার, নাম্বারটা কি, নাম্বার হচ্ছে আমার এই সেলস অ্যামাউন্ট, এটাকে সিলেক্ট করার পরে কমা দিয়ে দেব। এখন বলছে রেফারেন্স, রেফারেন্স হচ্ছে এই রেঞ্জের ভিতরটা কি, এই রেঞ্জটাই হচ্ছে আমার, এই রেঞ্জের ভিতর থেকে রেফারেন্স নেবে, এইটার অনুযায়ী এইটাকে হিসাব করে আমার এই নাম্বারটা কত নম্বরে আছে সেইটাকে ক্যালকুলেট করবে। তো রেফারেন্স আমি সিলেক্ট করে দিলাম, পুরো রেফারেন্স রেঞ্জ। এরপরে আমি এখানে যে অপশনাল আছে এটা আমি পরে দেখাবো। আমি এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে ক্লিক করব। এখন যদি আমি ড্র্যাগ করি, দেখুন এখানে সর্বোচ্চ কোয়ান্টিটি হচ্ছে 600, এটা আসছে 1 নম্বরে।
এবং 500 সেকেন্ড, 400 হচ্ছে থার্ড, আর 300 হচ্ছে ফোর্থের ভিতরে। আমরা খুব সহজেই এটাকে র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে একটা সিকোয়েন্স করতে পারলাম। এখন আমরা চাইলে এটাকে শর্ট দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে শর্ট করতে পারি A to Z। আমি যদি ক্লিক করি, দেখুন এই যে আমার ফার্স্ট প্রথমে চলে আসছে, এবার সিকোয়েন্স হয়ে গেছে। আমি আবার একটু আন্ডু দিয়ে যাই। এখন যে অপশনাল ফর্মুলাটা ফাংশনটা ছিল সেইটাকে আমি একটু বিস্তারিত এখানে বের করব। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছিলাম, এটা কেটে দিলাম, এরপর কমা দেব। এখন এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ডিসেন্ডিং আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং। ডিসেন্ডিংটা আমরা যে করলাম, যেটা হচ্ছে শুরু থেকে শেষ আর কি, সর্বোচ্চ কোয়ান্টিটি থেকে নিচের কোয়ান্টিটিতে সিকোয়েন্স করবে। আর অ্যাসেন্ডিং হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চটাকে এখানে সিকোয়েন্স করবে। তো আমরা প্রথমে অ্যাসেন্ডিংটাই দেই, এটা হচ্ছে ছোট থেকে করবে। অ্যাসেন্ডিং এর ভ্যালু 1 দেওয়ার পরে এখানে ক্লোজ করে দিলাম ব্র্যাকেট, এরপর এন্টার দিলাম। এখন দেখুন আমরা যে 600 ছিল এটা সর্বশেষ নাম্বারে চলে আসছে। এখন এটা কি করছে, সর্বনিম্ন কোয়ান্টিটি থেকে শুরু করছে সিকোয়েন্স দেওয়া। 300 হচ্ছে সবচেয়ে লাস্ট ভ্যালু, সেটাকেই 1 নাম্বার দিছে। এরপরে 402, 503 এবং 600 হচ্ছে 4 নাম্বার। এখন এইটাকে আমরা চাচ্ছি যে না, এইটা না, যে আমার বড় ভ্যালুটাই 1 নাম্বার থাকবে। তাহলে আমরা কি করব, এটাকে কেটে দিয়ে ডিসেন্ডিং করে দেব। ডিসেন্ডিং করলে এটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় নিয়ে আসবে। আর যে আমি এই যে অপশনাল অপশনটা যখন না নিছি, তখন কিন্তু অটোমেটিক ডিসেন্ডিং হিসাবে নিয়ে নিছিল। তো এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি, এটাকে ড্র্যাগ করার পরে দেখুন খুব সহজেই আমরা সিকোয়েন্সটা নিয়ে নিতে পারলাম। আশা করি এই সিকোয়েন্সটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা আর একটা ফর্মুলা দেখব। এই যদি এটা ছোট ছোট জিনিস, কিন্তু দেখলে পরে মনে না থাকলে পরে এগুলো সার্চ দিলে আমরা গুগলে খুব সহজেই বুঝতে পারবো। যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করব। এরপরে আসি হাইপারলিংক। হাইপারলিংক আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আপনার ফর্মুলার মাধ্যমে আর একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে। হাইপারলিংকটা হচ্ছে এরকমের, যে আমার এখানে একটা টেক্সট লেখা আছে, আমার কোনো একটা ফোল্ডারে যাইতে হইতেছে বারবার কাজ করার জন্য, এরকম খুঁজে খুঁজে বের করা লাগতেছে। যে আমি শিটে কাজ করতেছি, এই শিট থেকে তখন আমার ওই ফোল্ডারে যাইতে যা হইতেছে, তখন আমি কি করলাম, যে আমি একটা হাইপার লিঙ্ক করলাম, এখানে ক্লিক করবো, আমার ওই ফোল্ডারে ডাইরেক্ট চলে যাবে। এই যে আমার ফোল্ডারে নিয়ে আসছে, যে আমার এই টিউটোরিয়াল শিটে চলে যাইতে হইতেছে। এখন আমার মনে হইতেছে না এইটা না, অন্য একটা ফাইলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফোনটা অফ করো, একদম বন্ধ করো, লাইট মোড দিয়ে দাও। তো এখান থেকে আমরা সহজেই সেই ফাইলের ভিতরে যাইতে পারি একটা ক্লিকের মাধ্যমে, যে আমার ফাইলের ভিতরে। আবার মনে হইতেছে যে না, আমার একটা ওয়েবসাইট ভিজিট করা লাগতেছে, বারবার সার্চ করে খুঁজে বের করতে হইতেছে, সেক্ষেত্রে আমরা সেইটাকে ওয়েবসাইটটাকেও লিঙ্ক করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, আমার সাথে সাথে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে ওয়েবসাইট লিঙ্ক আমি হাইপার লিঙ্কের মাধ্যমে করে দিছি। তো এটাকে আমি একটু ডিস্টার্ব হলে আমি রাখি মোবাইলটা যত। এটা বারবার। তো আমরা এখান থেকে ওয়েবসাইটও হাইপার লিঙ্ক করতে পারবো এবং ফোল্ডারগুলোকে হাইপার লিঙ্ক করতে পারবো। তো এখানে আমরা দুইভাবেই দেখবো। এখান থেকে আমি কেটে দেই, এখানে কোনো হাইপার লিঙ্ক নেই। আর এটা হচ্ছে ফাংশনের মাধ্যমে করছি, আমি দুইটাই দেখাবো। তো এখানে ফর্মুলার মাধ্যমে যদি হাইপার লিঙ্ক করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। এখানে আগে করছিলাম, এটা
ক্লিয়ার দেওয়া হয়নি, ভালো করে ক্লিয়ার দিই। ওকে, এইবার গেছে। এখন আমরা লিখবো হাইপারলিংক। হাইপারলিংক লেখার সাথে সাথে আমার নিচে সাজেস্টে চলে আসছে, আমি এটার উপরে ক্লিক করব। এখন বলছে লিংক লোকেশন। এই লোকেশন লিংক করার জন্য আমার যেটা করতে হবে, যে আমি কোন লোকেশনের ভিতরে আমার যাইতে হয় বারবার, বা এখানে কোন লোকেশনটায় আমি ক্লিক করলে চলে যাবে এক ক্লিকের ভিতরে। সাপোজ ধরুন আমি এখানে সফটওয়্যার ফোল্ডারে গেলাম, এখান থেকে এই ফটোশপের ভিতরে গেলাম। এখন আমি চাইতেছি যে এই ফটোশপের ভিতরে আমি এক ক্লিকের ভিতরে চলে আসব। এখান থেকে যে এই যে লিংক আছে এটাকে আমরা কপি করে নেব। এখানে ক্লিক করলে পরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে নেব। কপি করার পরে আমরা এখান থেকে ডাবল কোট বসাই দেব শুরুতে, এরপরে পেস্ট, এরপরে ডাবল কোট। এই লিংকটা বসানোর সময় শুরুতে এবং শেষে ডাবল কোট বসাই দিয়ে তারপরে কমা দেব। এখন বলছে একটা ফ্রেন্ডলি নেম। ফ্রেন্ডলি নেম হচ্ছে আমি এখানে কি দেব, যে কোন নামে আমি দেখতে চাই, যেই নামটা শো করবে এই নামটার উপরে ক্লিক করলে আমার ওই ফোল্ডারে চলে যাবে। আমি এখানে লিখে দেব ফটোশপ ফোল্ডার। তো ফটোশপ লিখে ডাবল কোট দিয়ে দিলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন এইটা কিন্তু নর্মাল লেখার থেকে একটু ব্লু কালার হয়ে গেছে, তার মানে আমি বুঝতে পারলাম এটা হাইপারলিংক হয়ে গেছে এবং নিচের দিকে একটা আন্ডারলাইন হয়ে গেছে। আমি একটু বড় করে দিই, তো আন্ডারলাইন হয়ে গেছে। তো এখন আমি যদি এইটার উপরে ক্লিক করি, এখানে যদি মাউস কার্সার নিয়ে আসি তাহলে দেখুন একটা হাতের মতো চলে আসে। এটার উপরে ক্লিক করলে আমার ওই ফোল্ডারে নিয়ে যায়, এই দেখুন এক ক্লিকই ওপেন হয়ে যায়। এটাকে যদি আবারও ঠিক সেম ভাবে এখানে ক্লিক করে ফোল্ডারে নিয়ে যাবে। এখন আমি যদি চাই যে ওয়েবসাইট লিংক করব, আমার এখানে একটা ক্লিকের ভিতরে আমি কোনো একটা ভিডিওর ওয়েবসাইট অথবা কোনো প্লে লিস্ট সেটাকে আমি লিংক করব ফর্মুলার মাধ্যমে, সেটাও আমরা করতে পারবো। এখানে লিখবো হাইপার লিংক, এরপর ট্যাব বাটনে ক্লিক করব, এখানে ডাবল কোড দিব। এরপর হচ্ছে আমি যে ওয়েবসাইটটায় ভিজিট করতে চাই, সাপোজ ধরুন আমার ফেসবুক পেজেই আমি ঢুকবো একটা ক্লিকের ভিতরে, ফেসবুক পেজের লিঙ্কটাকে কপি করলাম, এখান থেকে আমি চলে আসবো এই লিঙ্কে, এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এরপর ডাবল কোট কমা ফ্রেন্ডলি নেম, এখানে ডাবল কোট দিয়ে লিখবো ফেসবুক, ফেসবুক, এরপরে ডাবল কোট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমার ফেসবুক একটা লিংক হয়ে গেছে। এখন আমি এটার উপরে মাউস কার্সর রাখলে একটা হাতের মতো আসে এবং উপরে একটা পপ আপ ওয়েবসাইট দেখানো যায়, এই যে এখানে দেখায়। এখন আমি এটাকে ক্লিক করলে দেখুন আমার ফেসবুক ওয়েবসাইটে নিয়ে যাবে। এটাকে আমি পেজের লিংক করি নাই, ফেসবুক ওয়েবসাইট লিংক করছি। এখানে আমি যদি আবার একটু দেখাই, এখানে যদি আমি ক্লিক করি ফেসবুকের, এই যে ফেসবুক দিছি, পেজের দিলে এখানে স্ল্যাশ দেওয়ার পরে একটা নাম আসতো, সেটা হচ্ছে আমার নাম। যদি আমি লিখে দিই, এখন আমার সরাসরি পেজে ঢুকে যাবে যদি ক্লিক করি। তো এখানে লগ ইন করতে বলতেছে, লগ ইন করা নাই, তো আমার এখানে ছবি চলে আসছে। তো এইভাবে আমরা লিংক করতে পারি। গেল আমাদের ফর্মুলার মাধ্যমে, এখন আমরা ফাংশনের মাধ্যমে হাইপার লিংক করব। ফাংশনের মাধ্যমে যদি আমরা হাইপার লিংক করতে চাই, আমরা এই ইনসার্ট ট্যাবে চলে আসব। এখান থেকে এই যে লিংক নামের অপশন আছে এখানে চলে আসব। এখান থেকে আমি লিংকে ক্লিক করলে এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসে। এখান থেকে আমরা যদি কোনো ফোল্ডার আর লিংক করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফোল্ডার লোকেশন চলে যাব, ঠিক সেম ভাবে এর আগে আমরা যেভাবে দেখাইছি, যে আমি এই ফোল্ডার লোকেশনটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর এটাকে মিনিমাইজ করে দিয়ে এখানে অ্যাড্রেসের এই জায়গায় বসাই দেব। এই যে বসাই দেওয়ার পরে আমি এখানে যদি ওকে করে দিই, লিংক হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, এক ক্লিকে আমার সেই ফোল্ডারটা চলে আসে।
এখন চাইতেছি যে না, এখানে শুধু ফোল্ডারই না, আমি এখানে একটা ফাইল ওপেন করব একটা ক্লিকের মাধ্যমে। সেটা আমরা করতে পারি, এখানে লিংকের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ফোল্ডার ব্রাউজ করতে পারবো, এই যে ব্রাউজ ফাইল। এখন আমার যে ফাইলটার ভিতরে আমার ঢোকা দরকার সেটার ভিতরে আমরা চলে যেতে পারবো এখান থেকে। সাপোজ ধরুন বেস ওয়ান, এখান থেকে আমি এই ফাইলটাকে ওপেন করব একটা ক্লিকের ভিতরে। স্টক ম্যানেজমেন্ট ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন যদি ওকে দেই, এরপরে ওকে দেব, ওকে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ডাইরেক্ট এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে। এই যে দেখুন আমার ডাইরেক্ট এক্সেল ফাইল ওপেন হয়েছে। তো আমরা ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে দুইটার মাধ্যমে দেখতে পেলাম। এখানে এক্সেল ফাইলটা ওপেন করতে হইলে আমরা এখানে তো ফর্মুলার মাধ্যমে দেখলাম, তো ফাংশনের মাধ্যমে যদি দেখতে চাই, এই ফর্মুলার মাধ্যমে দেখতে চাই, আমরা ফাংশনের মাধ্যমে দেখছি। ঠিক এক্সট্রা শুধুমাত্র কোনো একটা ফোল্ডারে ঢোকার পরে এই ফাইলের নামটা এই স্ল্যাশ দিয়ে এরপরে এক্সটেনশনটা দিয়ে দেবেন। এক্সএলএস না, যে ফাইল হবে সেই ফাইলের এক্সটেনশন, যদি নোটপ্যাড হয় নোটপ্যাড লিখে দিতে হবে। এইভাবে ডাইরেক্ট ফাইল ওপেন করা যাবে। তো আমরা দুইটা মাধ্যমে আমরা শিখলাম কিভাবে হাইপারলিংক করা হয়। শাহিন ভাই বুঝতে পারছেন হাইপারলিংক? হ্যাঁ, বুঝতে পারছি। মাশাআল্লাহ। কিন্তু যদি হাইপারলিংকের এখানে কোনো চিহ্ন, যেমন আমি যে ওয়েবসাইট খুলতেছি, সেই চিহ্নটা চাইলে কি পারবো আমি? হ্যাঁ, বসানো যাবে। যে কোনো একটা শেপের সাথে হাইপারলিংক করে দিতে পারবেন। জি ভাই, এটাই বলতে, এটা কি দেখাই দিবেন যে আমি যে সাবজেক্ট নিয়ে হাইপারলিংক করবো, এই সাবজেক্টে পিকচার করতে হুম হুম চাই হুম, আমি। করা যাবে। এরপরে আমাদের আর একটা দেখি, চুজ। এই করে আমি শেষ করি। শেষ করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে যদি পারি পুরোটা শেষ করবো, না হয় হাইপারলিংক ফাংশন এখানে দুইবার আসছে না, মানে একটা হচ্ছে ফর্মুলা একটা ফাংশন। লিখে দিই টু। আর আমরা কি বের করবো? হুম, তোর সব করানো লাগবে না রে। শুনতে পাচ্ছি না যে। জি, আমি একটু পরে দেখছি, আমি একটু কাজটা সেরে নিয়ে 1 মিনিট।
এখন সুস ফর্মুলা নিয়ে আলোচনা করব। সুসটা হইল এটা আমরা যদি কোনো একটা সার্চ বক্স তৈরি করতে চাই গুগলের মতো, আমরা গুগলে যেভাবে সার্চ করি, সাপোজ ধরুন এখানে সার্চ করতে যদি কোনো ডাটা সার্চ করি, এখানে সাজেস্টে কিন্তু আমার এটার কাছাকাছি যত নাম্বার থাকুক বা অথবা কোনো টেক্সট থাকুক, তো সেটা কিন্তু এখানে সাজেস্টে চলে আসে। ঠিক সেম ভাবে আমরা এই কাজটা ফেসবুক ইয়াতে করতে পারবো। একটা স্যাম্পল যদি বাইর করি, আগে দেখাই রাখি, এটা পরবর্তী ক্লাসে আসবে। এটার জন্য দরকার হবে চুজ এবং সার্চ এবং ইজ নাম্বার। এটা আমি যদি একটু দেখাই নেই, এটা এই ক্লাসে হবে না, ওটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। কোর্স করে দিই। একটু রিভিউটা দিয়ে নেই যে কি ধরনের হবে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সার্চ বক্স, এখানে সাপোজ ধরুন এখানে আমার ডাটাবেজ আছে, কোনো জিনিস আমার সার্চ করে করে নাম্বারিং করতে হয়। সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, এক লিখলে একের গড়ে যত নাম্বারগুলো আছে সেটা আসে। এরপর 2 লিখলে অটোমেটিক সর্ট করতে করতে এটা এক্সাক্ট নাম্বার পর্যন্ত যখন আমি উঠাই, এখানে এক্সাক্ট নাম্বারের ভ্যালু চলে আসবে। এই যে দেখুন, এরপরে আমি সামনে থেকে পিছনের নাম্বারগুলো লিখবো, সামনের কোনো নাম্বার রাখবো না। এটা কিন্তু আমার এখানে সাজেস্টে চলে আসবে। এই যে দেখুন, এখন যদি আমি এখানে 66 লিখি, পিছনের নাম্বার লিখছি সবগুলো, 66 নেই। এই যে আমি এখানে যদি 56 লিখি, 56 যেগুলোর ভিতরে আছে মাঝখানে থাকুক ভিতরে থাকুক, এটা কিন্তু এক্সাক্ট ম্যাচ না। কাছাকাছি নাম্বার লিখলে সেটার ডাটাগুলো আমার এখানে শো করবে। আমি যদি এখানে যে নাম্বারটা লিখবো সেটার কাছাকাছি যতগুলো নাম্বার আছে 1 2 3 4 5 সবগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি 6 লিখি, এখানে 6 7, এই যে 6 7 পর্যন্ত এক্সাক্ট ম্যাচ যতটুকু হয়েছে ততটুকু আসছে। আমি যদি একটা করে নাম্বার কেটে দিই, আস্তে আস্তে আমার ডাটাগুলো বাড়তে থাকে। তো এরকম একটা সার্চ বক্স তৈরি করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো প্রয়োজন হবে। যেমন সার্চ দরকার হবে ইজ নাম্বার। এখন চুজ ফর্মুলাটা কি? এটা একটা সাহায্যকারী ফর্মুলা, বিভিন্ন ফর্মুলার সাথে মিক্স হয়ে কাজ করে। যেমন আমরা এর আগে দেখছি ম্যাচ ইন্ডেক্স আপনাদের দেখাইছিলাম, ক্লাস করছি মনে হয় ম্যাচ ইন্ডেক্স। জি, হ্যাঁ দেখেছিলেন। ওই রকমেরই আর কি, এগুলো আপনার সাপোর্টিং ফর্মুলা হিসেবে কাজ করবে। চুজ, সার্চ এবং ইজ নাম্বার, এগুলো। এখন চুজ ফর্মুলাটা কি? এখানে আমি একটা লিঙ্ক করছি, আপাতত দেখাই। এখানে আমার এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর ভিতরে যে 2 নাম্বার রোতে এখানে যে আমি অ্যামাউন্টটা নিয়ে আসছি, এখানে আমি র নাম্বার দিব যে রেঞ্জের ভিতরে। এখানে যদি আমি 3 লিখি তাহলে এখানে 5 চলে আসবে। দেখুন 5 চলে আসছে। এটা হয়েছে কেমনে? এটা আমি ইকুয়াল সাইন দেবো, এখানে লিখবো হচ্ছে চুজ। এটা একটা নাম্বার নিয়ে আসার জন্য, এটা কোনো ফর্মুলার কাজে লাগবে না, তারপর আমি দেখাই রাখি যদি আপনাদের কখনো প্রয়োজন হয়। এরপর বলছে ইন্ডেক্স নাম্বার, এইটা আমি শুরু করলাম, এরপরে প্লাস দেব। এরকম করে করে আমরা প্লাস দিয়ে দিয়ে নাম্বারগুলো বসাই দেব। এরপরে এন্টার দিয়ে দিলাম। ও সরি, ইন্ডেক্স নাম্বার আমি তো ভুল বসাইছি। সো প্রথমে আমার ইন্ডেক্স নাম্বার, যে সূচনাটা কোন জায়গা থেকে হবে, কোনটা দিয়ে আমি খুঁজবো, সেটা হচ্ছে এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখানে আমি নাম্বার বসাবো। এরপর আমি ভ্যালু 1 2 3 4 এগুলো একটা একটা করে সিলেক্ট করে দেব। এখানে তো আমি একটা করে সিলেক্ট করি, যখন সাপোর্টিং ফর্মুলা হিসেবে কাজ করবে তখন এগুলো একটা করে সিলেক্ট করতে হবে না, তখন এটার সাথে আরো 2টা ফর্মুলা যোগ হবে। এরপর আমি
এন্টার বাটনে ক্লিক করব, কাজ করলো না কেন? ইন্ডেক্স নাম্বার এখন কেন দেখায় না? সবই তো ঠিক আছে। ও সরি, এখানে আমার আপনারা ভুল ধরতে পারেন না। ইন্ডেক্স নাম্বার এখানে প্লাস দিয়ে দিচ্ছি, এখানে হবে ভ্যালুর পরে প্রত্যেকটা কমা দিতে বলছে। ইন্ডেক্স নাম্বার প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা কমা দিতে বলবে, তখন আর কমা থাকবে না। যখন আমরা ফর্মুলার সাথে ব্যবহার করব তখন অটোমেটিক হয়ে যাবে। তো এখান থেকে আমি যে যতগুলো ভ্যালু সিলেক্ট করলাম, এখানে আমরা যখন ইন্ডেক্স নাম্বারটা বসাই দেব, সেটা যে কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা দিলে পরে সেটার ভ্যালু আমরা এখানে পেয়ে যাব। এখন আমি যদি এখানে সাপোজ ধরুন 4 নম্বর, এখানে যদি 4 বসাই তাহলে আমি রেজাল্ট পাবো হচ্ছে 6, যে 6 চলে আসছে। এটা কিছু নয়, এই চুজ ফর্মুলাটা যখন আমরা সাপোর্টিং ফর্মুলা দেখব তারপরে একটু বলে দিলাম যে কিভাবে কাজ করে। এরপরে দেখব হচ্ছে সার্চ, সার্চ এবং হচ্ছে ফাইন্ড। সার্চ ফাইন্ড, সার্চ হচ্ছে যে কোনো একটা আপনার টেক্সটের যে কোন পজিশনে আছে সেটার একটা সার্চ নাম্বার খুঁজে বের করে। পজিশন নাম্বার, সাপোজ ধরুন এখান থেকে এটা কেটে দিলাম। এখন এই সার্চের যদি আমি এখানে লিখি যে আমার এখানে আমি এ আলাদা করে রাখছি, এটা আমি ভিতরে লিখিয়ে দিতে পারি যে এই টেক্সটের ভিতরে এ কত নম্বরে আছে। এখন যদি আমি এখানে লিখি SERC সার্চ ফাইন্ড টেক্সট, ফাইন্ড টেক্সট কোনটা, এটা দিলাম। এরপর হচ্ছে উইথ টেক্সট, উইথ টেক্সট হচ্ছে আমি এটার ভিতর থেকে খুঁজে বের করব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট এন্টার। এখন এখানে এ শুরু হয়েছে 1 নাম্বার থেকে, আর যদি আমি ফাইন্ডের সাথে কম্পেয়ার করি, এখানে যদি ফাইন্ড লিখি, এখানে FIND ফাইন্ড লেখার পরে ফাইন্ড টেক্সট এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দুইটাই কিন্তু সেম উইথ টেক্সট। এখন আমি যদি এই ফাইন্ড টেক্সট দেই, এখানে কিন্তু ভ্যালু এক হবে না, এটা পজিশন 1 নম্বরে আসছে। এখন এইটা কিন্তু এক্সাক্ট ম্যাচ করে নাই, এটা হচ্ছে আমার বড় হাতের আছে, এটা হচ্ছে ছোট হাতের। যখন আমি ফাইন্ড টেক্সট ব্যবহার করব, এটা এক্সাক্ট ম্যাচের জন্য ছোট হাতের এ কোন জায়গায় আছে সেইটার নাম্বারটা বের করে নিয়ে আসবে। দেখুন এটা হচ্ছে 7, এটা হচ্ছে 1, কারণ হচ্ছে এখান থেকে ও কাউন্ট করছে ছোট হাতের এ কোন জায়গা থেকে শুরু, সেই নাম্বারটাকে এখানে নিয়ে আসছে। তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, যে ফাইন্ড টেক্সট আর দুইটার ফর্মুলা একই, শুধুমাত্র এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ করে আপনার নিয়ে আসে ফাইন্ড টেক্সটে, আর সার্চ হচ্ছে এক্সাক্ট না। এটা শুধুমাত্র পাইলেই হয়েছে, এটা ছোট হাত হোক আর বড় হাত হোক, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এটা যখন আমরা সাপোর্টিং ফর্মুলা হিসেবে কাজ করব তখন এটা মজা পাবো। এখন বুঝতে একটু হিবিজিবি লাগবে যেটা কি কেন, এটা তো প্রয়োজন নেই। এটা প্রয়োজন হবে যখন আমরা ওই যে সার্চ বক্স তৈরি করব, তখন এই দুইটাই প্রয়োজন হবে। এরপর হচ্ছে ইফ এন, এগুলো প্রয়োজন নেই, তারপরে একটু রিভিউ দিয়ে রাখি, যদি আপনাদের সামনে পড়ে তখন মনে হবে। এটা হচ্ছে আমি যখন দুইটা ভ্যালু যোগ করব, সেখানে যদি কোনো ইরর ভ্যালু থাকে, তো এখানে আমি একটা রেজাল্ট শো করব। সেই রেজাল্টটা হইতে পারে যে ডাটা ইনকারেক্ট ডাটা অথবা ইরর ডাটা। এখন আমি এখানে ইফ এনে লিখবো, ইফ এনে লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপর বলছে ভ্যালু, আমি দুইটা ভ্যালু এখানে যোগ করব। ভ্যালু যোগ করার পরে আমি এন্টার বাটনে ক্লিক করে দিলাম। এখানে আমার কমা হবে, কমা। কমা 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 ইফ এন এ ভ্যালু না, হ্যাঁ কমা হবে। যে এরপর প্লাস হচ্ছে দিচ্ছেন ভ্যালু যে ইফ প্লাসের এখানে এন, কমা হবে না। এখানে কন্ডিশন আছে, হ্যাঁ হ্যাঁ।
এরপর হচ্ছে ইফ ভ্যালু ইফ এনএ, যদি ভ্যালুটা এনএ আসে তাহলে আমি এখানে কি শো করাবো, ডাবল কোট ডাটা এরিয়ার শো করাবো, ডাটা এরিয়ার। এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার করে দিলাম। এখন আমার এখানে এনএ নেই, যার কারণে আমার এখানে রেজাল্ট চলে আসছে। এখন যদি আমি ড্র্যাগ করি, এখানে কিন্তু এনএ আছে, যার কারণে ডাটা এরিয়ার এখানে সামেশনটা চলে আসে নাই, এটার কোনো যোগফল আসে নাই। তো আমরা কি পেলাম, এখানে ইফ এনএ দ্বারা যদি ডাটা এরিয়ার থাকে সেখানে আমরা একটা মেসেজ শো করাবো, আর যদি ডাটা এরিয়ার না থাকে তাহলে এটার রেজাল্ট চলে আসবে। গেল এটা ফাইন্ড টেক্সট ইজ নাম্বার ফর্মুলা, এটা হচ্ছে আচ্ছা, ইফ এন এর যেটা সেটা তো ইফ এরর ফর্মুলা ইউজ করলে তো একই রেজাল্ট আসবে, তাই না? ইফ এরিয়ার না, ইফ এরিয়ার হচ্ছে যদি কোনো এরিয়ার যে ভ্যালু চলেই আসে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখানে এরিয়ার ভ্যালু আছে কিন্তু আমরা এটা ওইটারও অল্টারনেটিভ ব্যবহার করতে পারি এটা তারপরেও যদি আপনাদের সামনে আসে এই জন্যই দেখানো, এটা প্রয়োজন নেই, কিছু কিছু ফর্মুলা আছে প্রয়োজন নেই, তারপর দেখাই দিলাম। খুবই কম প্রয়োজন পড়ে, অনেক কিছুই আছে ফর্মুলা, অনেকগুলো আছে যেগুলো খুবই প্রয়োজন হবে না, যতগুলো শিখেছি এগুলোর ভিতরে আপনার বেশি প্রয়োজন পড়বে সামিপ, আর হচ্ছে ভেলুকআপ, লুকআপ, এস লুকআপ, এগুলো আপনার উঠতে বসতে সবসময় লাগবে। আর হচ্ছে পিরিয়ড টেবিলটা আগামীকাল ক্লাসে আসবে। আচ্ছা, আজকে আমাদের আসবে। কি ওই যে শিখাবেন ম্যাক্রোটা কিভাবে করে? হ্যাঁ, ওইটা আসবে আপনার 14 নম্বর ক্লাসে, ফার্স্ট ব্যাচের 14 আচ্ছা নম্বর আচ্ছা ক্লাসে পড়ছে। আপনাদের তো 10টা ক্লাস করার কথা ছিল কিন্তু হয় না, আমি দেখছি ক্লাস বাড়বে। আচ্ছা, আরেকটা জিনিস মনে থাকে না, জিজ্ঞেস করতাম। ওই যে ওই ভেলুকাপ তো ডান দিকে ডাটা নেয়, বাম দিকে ডাটা নিতে হলে কোন ফর্মুলাটা ইউজ করব? সেটা হচ্ছে ইন্ডেক্স এবং ম্যাথ, এটারও ক্লাস হয়েছে। যদি প্রয়োজন হয় আমি আবার এখানে দেখাই দিই, দুইজনের কি মনে আছে ইয়ার ভাই, যেহেতু কোশ্চেন করে ফেলছেন আমি এখানে ছোট্ট করে একটু দেখাই দিই। সাপোজ ধরুন এখানে একটা আইডি লেখা আছে, আর এখানে হচ্ছে নেম, পিছনে হচ্ছে নেম। আমরা সাধারণত যখন ভ্যালুকআপ করি, এখানে আইডি এখানে নেম থাকলে সেটার নেমটা খুঁজে বের করতে পারি। এখানে ধরুন এ বি, এরপরে সি আছে, আর এখানে হচ্ছে আইডি 1 2 3। এখন এই আইডি নাম দিয়ে আমরা কিন্তু পিছনের নেমটাকে ভ্যালুকআপ করতে পারবো না। এখন যদি আমি এখানে এ লেখার পরে নেম, আমি চাচ্ছি হচ্ছে আইডি, এটা বারবার ওপেন হয়, চেষ্টা করলাম ক্লোজ হয়। এখন আমি এখানে চাচ্ছি এই জায়গায় আমি আইডি এন্ট্রি করব, আমার এখানে নেম আসবে। এখন কিন্তু আমার উল্টো দিকে হয়ে গেছে এটা। এরপর হচ্ছে আমি আরো কিছু নিয়ে আসবো এখান থেকে, আরেকটা বসাই, এখানে আছে ইপি, যে কোনো একটা ডাটা বসাই দিই। ওকে, এখন এই আইডি নাম্বার দিয়ে আমি চাচ্ছি হচ্ছে নেমটা নিয়ে আসতে। এখানে কিন্তু আমি এখানে ভ্যালুকআপ দিয়ে করতে পারবো না, সেটার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, ইন্ডেক্স এবং ম্যাথ ইউজ করতে হবে। এটাকে আমি একটু ঘর করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখন আমি এই 1 নাম্বার আইডির নামটা খুঁজে নিয়ে আসবো, নামটা আসবে কি এ। এখন আমি সর্বপ্রথম যদি ভ্যালুকআপটাই আমি দেখাই, যদি মনে হয় যে না ভ্যালুকআপ দেওয়া সম্ভব, এখানে হচ্ছে আমার এই আইডি নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি তো সাধারণভাবে এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন কলাম ইন্ডেক্স নাম্বার, এখন তো আমরা এদিক থেকে কাউন্ট করছি, এখন পিছনের দিকে থেকে গেলে কি মাইনাস দিয়ে হবে, দেখি মাইনাস দিয়ে যদি করা যায়। মাইনাস দিয়ে 2 নাম্বার কলামে আসছে, এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য 0, এখানে রেজাল্ট আসবে না। এরপর যদি আমি মাইনাসটা সরাই দিই, 2 এ দিই পিছনের দিকে, তাও আসবে না। তো এটার জন্য করতে হবে কি, আমাদের ইন্ডেক্স ম্যাচ বের করতে হবে।
ম্যাচ দিয়ে বের করতে হবে। তো আমরা প্রথমে লিখবো ইন্ডেক্স। ইন্ডেক্স নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা নিয়ে আসবো সেই নামের ঘরটাকে আমরা সিলেক্ট করে দেব। আমরা নিয়ে আসবো রেজাল্ট হিসেবে এইটাকে রিটার্ন রেজাল্ট হিসেবে। এরপরে কমা দিয়ে দিলাম। এরপর রো নাম্বারের জায়গায় আমরা এখানে লিখবো ম্যাচ, MATCH, ম্যাচ লেখার পর ট্যাব বাটনে ক্লিক। এরপরে বলছে লুকআপ ভ্যালু আমি এখান থেকে আইডিটাকে সিলেক্ট করে দেব। আইডিটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে লুকআপ অ্যারে হচ্ছে আমার এইটা। এরপরে কমা, এক্সাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এখন দেখুন আমার রেজাল্ট চলে আসছে। কিন্তু আমি যদি এখানে 2 নাম্বার আইডি বসাই দিই, বি চলে আসছে। এখানে যদি 3 নাম্বার আইডি বসাই, সি চলে আসছে। তাহলে আমরা কি করলাম, এখানে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ইন্ডেক্স দ্বারা আমি দেখাই দিলাম যেটা রিটার্ন রেজাল্ট আসবে সেটা, আর ম্যাচের মাধ্যমে আমি ম্যাচ করাইলাম কোনটা, এই আইডি নাম্বারটাকে। এই আইডি নাম্বার অনুযায়ী আমার রেজাল্টটাকে খুঁজে বের করবে। এই যাই হোক, এরপরে হচ্ছে ইজ নাম্বার হইলো কি, যেখানে আমার নাম্বার থাকবে সেটার শুধুমাত্র ট্রু আসবে, আর যদি নাম্বার না থাকে তাহলে সেটা ফলস আসবে। ইজ নাম্বারটা আমি বসাই এখানে, ইজ নাম্বার। এরপরে আমি যদি এই ব্ল্যাঙ্ক জায়গাটাকে সিলেক্ট করে দিই, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার। এখানে ফলস আসছে কেন, এখানে আমার কোনো ভ্যালু এন্ট্রি নেই। এখন যদি আমি এখানে 1 বসাই দিই, এটা ট্রু। এই ট্রুর মাধ্যমে হচ্ছে এটা সাপোর্টিং ফর্মুলা, এখন বুঝে আসবে না। তো এই ইজ নাম্বার হচ্ছে আমার যদি নাম্বার থাকে তাহলে এই জিনিসটা হচ্ছে ট্রু হবে, আর যদি নাম্বার না থাকে তাহলে ফলস। আমি যদি এখানে এ লিখি তখনও কিন্তু ফলস থাকে। তো এইটা হচ্ছে নাম্বারের উপরে ডিপেন্ড করে এটা ট্রু ফলস একটা রেজাল্ট বের করে, এবং ট্রু ফলসের উপর ভিত্তি করে আমরা একটা রেজাল্ট ফাইন্ড করতে পারি। যদি নাম্বার থাকে তাহলে আমার এই রেজাল্টটা চলে আসবে, যদি নাম্বার না থাকে তাহলে আমি এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখতে চাই। এইটা কি হিসাব করার জন্য এই নাম্বার ফর্মুলাটা ব্যবহার করা হয়। গেল এটা ফাইন্ড, এটাও দেখাইছি। স্যার এটা প্রয়োজন হয় না, তারপর আমি একটু দেখাই দিই। এগুলো সামনে পর্বে মনে হইবে যে এগুলো তো আমরা শিখলাম না। এই স্যার হইলো কি, একটা আপনার যে কোনো একটা সিম্বল ইন্ডিকেট করে। এক্সেলে অনেকগুলো সিম্বল আছে, আমার কোডগুলো মুখস্থ নেই। তারপর আমি এখানে একটা কোড লিখি, 105 লিখলাম। লেখার পর আমি যদি এন্টার বাটনে ক্লিক করি, 105-এর ভিতরে এই সিম্বলটা চলে আসছে। এখন এখানে যদি আমি 105 না লিখে 65 লিখতাম তাহলে কি হয়, 65। এখানে 65 কোডের ভিতরে স্যার হলো কি একটা সিম্বলকে ইন্ডিকেট করে। তো 65 দ্বারা এখানে এ চলে আসছে। যদি আমি এটাকে ডিরেক্ট করি তাহলে কি হবে, যদি উপরের দিকে ডিরেক্ট করি, নিচের দিকে তো এই চলে আসছে, এই থাকে। আমি যদি 65-র জায়গায় 64 দিই তাহলে কি হবে, বি হয় নাই। যদি বি হইতো তাহলে একটা ভালো একটা কাজ করে দিত, তাহলে আমরা একটা সিকোয়েন্সের জন্য কাজ করতে পারতাম। এখানে আসছে @ এখানে যদি 66 দেই, 66 বি, তো আমরা কাজ করতে পারবো 65 66 একটা সিকোয়েন্স তৈরি করতে পারবো ABCD। এটাকে করার জন্য আমি একটু দেখি, এখানে লজিক বসাই, দেখি কাজ হয় কিনা। এখানে 1 2 3 লিখবো, চেষ্টা করি। ABCD একটা সিকোয়েন্স তৈরি করব। এখানে আমি ইফ ফর্মুলা নেব সর্বপ্রথম, এরপরে এই জায়গাটাকে সিলেক্ট করে যদি ইকুয়াল ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্ল্যাঙ্ক, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে কি করবে, স্যার, CHA আর স্যার দিয়ে দিলাম। এরপরে আমরা র দিয়ে সিকোয়েন্স তৈরি হয়, র নাম্বারটা লিখে দিই, র রেফারেন্স দেব 65। না, যদি রেফারেন্স আমি ড্র্যাগ করি রেফারেন্স নেই তাহলে A65 লিখে দিই। এরপরে ব্র্যাকেট ক্লোজ, দুইটা। ওকে,
এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি, হ্যাঁ হয়েছে। আমরা এটাকে এবিসিডি তৈরি করে নিতে পারি। আমি যদি এখান থেকে এইটাকে ডিলিট করে দেই, এখন যদি আমি 1 2 3 4 এবিসিডি, আমরা এরকম একটা রেজাল্ট নিতে পারবো আর কি। এখানে কয়টা ফর্মুলা হলো? ইফ ফর্মুলা। আমি একটু আবার দেখাই, তো টেস্টের জন্য আমি আর বেশি করি নাই। আমরা এখানে এবিসিডি অনেক সময় দেখা যায় যে আমরা সিকোয়েন্স তৈরি করি, সেটা আমরা নিতে পারবো। 1 2 3 এর আগে আমরা শিখছিলাম ইফ ফর্মুলা দিয়ে আর র ফর্মুলা দিয়ে। তো আমরা চাইলে এবিসিডিও একটা নাম্বারিং করতে পারি। সেই জন্য আমরা কি করব, ইফ ফর্মুলা লিখব, এরপরে ট্যাব দিয়ে দিলাম, দেওয়ার পরে এই নাম্বারটাকে সিলেক্ট করলাম, যেখানে আমার এখানে নাম্বারও হইতে পারে অথবা টেক্সট হইতে পারে। এখানে যাই লিখি না কেন, যদি কোনো কিছু এন্ট্রি থাকে তাহলেই আমার এখানে সিকোয়েন্স আসবে, কোনো কিছু না থাকলে সিকোয়েন্স আসবে না। তো এটাকে আমি ইকুয়াল, যদি ফাঁকা থাকে ফাঁকা দেখাইলাম ডাবল কোট দিয়ে, তাহলে আমি এখানে ফাঁকাই রাখবো। আর যদি ফাঁকা না থাকে, এখানে কিছু এন্ট্রি থাকে, তাহলে কি করবে, 4 ফর্মুলাটা নিলাম। 4 মানে হচ্ছে এটা দ্বারা একটা সিম্বল নিয়ে আসবো। তো এবিসিডি একটা সিম্বল হিসেবে এখানে চলে আসবে। এখানে আমরা লিখবো র ফর্মুলা সিকোয়েন্স তৈরি করার জন্য, আর ও ডব্লিউ র লিখে, এরপর রেফারেন্স নাম্বার, রেফারেন্স দেবো হচ্ছে A65। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, 3টা ফর্মুলার জন্য 3টে ব্র্যাকেট, এরপরে ড্র্যাগ করে দিলাম। এরপরে আসবো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে A65 দিলাম কেন? A65 হচ্ছে, আপনি গুগল সার্চ করলে, আমার এটা মনে ছিল, এটা হচ্ছে এ কোডের জন্য। এ একটা সিম্বল হিসাবে নিছে, সিম্বল হচ্ছে 65। এ ও দিলাম আচ্ছা হচ্ছে আচ্ছা এইটাকে ড্র্যাগ করলে আচ্ছা যেন একটা রেফারেন্স হিসেবে কাজ করে, এই জন্য আমি এক্সট্রা এ বসাই দিলাম। ড্র্যাগ করলে A65, এখানে যদি শুধুমাত্র 65 বসাই বুঝছি দিই, বুঝছি। তাহলে কিন্তু আমার রেফারেন্স নেয় না, এই জন্যই এ বসাই দিলাম সাথে। এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর ক্লাস হয় নাই আপনাদের? টোটালি হয়েছে? করা হয় নাই এর আগে? হয়েছে একটু, বেশি কিছু না ভাই আর কি। আচ্ছা, এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে হোম ট্যাবই আছে, এটার অনেক বড় বড় কাজ। তো আমি এখান থেকে কিছুটা দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন। আমি একটা জায়গা সিলেক্ট করি, এখান থেকেই দেখাই। এখানে হচ্ছে হাইলাইট সেল রুল। তো এখানে বলছে গেটার দেন কি, এটার ভিতরে অনেকগুলো সাব একটু মেনু আছে। দেখানো হয়েছিল ভাই, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, এই এটা কয়েকটা সব দেখানো দেখানো হয়েছে হয়েছিল। না? জি ভাই। তাহলে এটাকে নিয়ে আসা হয়েছে, এগুলো সবই দেখানো শেষ। নিউ রুলে মনে হয় তেমন কিছু দেখানো হয়নি। ও নিউ রুল, এখান থেকে আমি ক্লিক করে দিলাম নিউ রুলে। তো এখানে আমি যদি একটা কলামকে হাইলাইট করতে চাই, যে আমার এই টেক্সটটা থাকলে পরে আমার এই কলামটাকে হাইলাইট করবে, তো আমি এটাকে ফর্মুলা দ্বারা করতে পারি। এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি যদি এই টেক্সটটাকে হাইলাইট করতে চাই, টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম। তো এটার জন্য আমাদের রিলেটিভ রেফারেন্স নাম্বার যদি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পিছনের দিকে ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দেওয়ার পরে আমি যদি ফরম্যাট সিলেক্ট করে দেই, এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো, ফিল কালার, রেড কালার করে দেবো। ওকে, ওকে করে দিলে কাজ হয়নি, তো আমার কন্ডিশন হয়নি। ম্যানেজ, এটাকে আমি ডিলিট করে দিই। ও, এখানে আসেই নাই, এটা আসলে পরে এখানে চলে আসতো ম্যানেজ কন্ডিশনাল রুল। আবারও চলে যায় নিউ রুল, নিউ রুল থেকে ইউজ ফর্মুলা। এটা করার আগে আমাদের কলাম সিলেক্ট করে নিতে হবে, এই জায়গাটাকে এরিয়া সিলেক্ট করে নিতে হবে, যার কারণে আমার অ্যাপ্লাই হয় নাই। এখান থেকে যাব নিউ রুল, নিউ রুল থেকে আমি চাচ্ছি যে
এখানে বাংলাদেশ এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই লেখাটা যদি এখানে থাকে, এখন আমি এটা ফরম্যাট দিই, দেখি কাজ করে কিনা। যদি কাজ করে পরবর্তীতে আমি কাস্টমাইজ করি। ওকে, কাজ করে না, এই রুলটা কাজ করে না কেন, দেখি অ্যাপ্লাই হয় না। এখানে তো চলে আসছে। greater than equal, এটাকে সিলেক্ট করলাম, এইবার হবে মনে হয়। আগে আমি একটু অ্যাপ্লাই করে নিই। এটা হচ্ছে যে টু, যে টু লিখে দিলাম, গ্রেটার দেন, এখানে কত বসাবো, 1000 দিয়ে দিই। যদি গ্রেটার দেন 1000 থাকে তাহলে আমি এখানে হাইলাইট করে দেব, গ্রিন কালার, রেড কালার দেব, না গ্রিন কালার দেই। ওকে, এরপরে ওকে করে দিলাম। তো এখানে সবই 1000 উপরে আছে, তো সবগুলোই আমি যতটুকু এরিয়া সিলেক্ট করছি। এখন যদি দেখুন এখানে কিন্তু যতটুকু আমি কভার করছি, যতটুকু সিলেক্ট করা ছিল, এখন আমি একটু কাজের ভিতরে যাইতে পারবো। এটাকে এডিট করি, এখন বোঝানো যাবে। মাঝে মাঝে মাথায় ধরে না, এখন আসে না কেন। ম্যানেজের ভিতরে পাইছি, এখন আমার আসে না। প্রবলেম করতেছে। ম্যানেজ রুলের ভিতরে চলে আসার কথা, আসছে। এটাকে আমি এডিট করব। এখানে যদি আমি 1000-এর নিচে দেই, তাহলে আমার এখানে 1000-এর নিচে যতগুলো সংখ্যা আছে সেটাকে আমার এখানে হাইলাইট করবে কলাম সহ। লেস দেন দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে করে দেই, অ্যাপ্লাই। 1000-এর নিচে কোনো অ্যামাউন্ট নেই, যার কারণে এখানে হাইলাইট করে নেই। আমি যদি এখানে 500 লিখে দিই, তাহলে কিন্তু আমার এই কলামটাকে হাইলাইট করবে। কলামটাকে উপর থেকে হাইলাইট করছে। এখন এখানে আর একটু প্রবলেম আছে, যদি আমরা সমস্যায় না পড়ি তাহলে আমরা বুঝতে পারি না যেটা কি সমস্যা হয়েছে। এখানে আমার 1 থেকে শুরু করতে হবে, এখানে আমি শুরু করছি হচ্ছে 2 থেকে। এই জন্য এটা সিলেক্ট করছিলাম পুরো ডাটা, যার কারণে আমার পুরো ডাটা থেকে শুরু করতে হবে। এখানে যে 1, আমার নিচের ভ্যালুটা এখানে কাউন্ট করছে। এই দেখুন এখন এক্সাক্ট, সমস্যায় না পড়লে বোঝা যায় না। এখন আমি এখানে দেখাইছিলাম যে, এখন বোঝানো যাবে। ম্যানেজ রুলে, ওকে, এডিটে চলে যাই। এখানে আমি প্রথমে ডাটা পুরোটাকে সিলেক্ট করছি। এখন যদি আমি চাই যে এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে এই অ্যামাউন্টের নিচে যদি থাকে তাহলে আমার এখানে পুরো কলামটাকে হাইলাইট করে দেখাবে। এরপরে হচ্ছে কি, আমি এখানে লেস দ্যান দিয়ে দিয়েছিলাম, যে লেস দ্যান 1000 যদি থাকে, যে অ্যামাউন্টটাই থাকবে সেটাকে আমার হাইলাইট করে দেখাবে। আর এখানে যে ডলার সাইনটা পিছনে দিছি, এটার কারণ হচ্ছে আমার রিলেটিভ প্রেফারেন্স এই এরিয়ার ভিতরে এটা মুভ করবে। আমি যদি এটাকে লক করে দিতাম আর একটা, তাহলে আমার এটা মুভ করতো না, তাহলে আমার এটা কাজ করতো না। আমি যদি মাঝখানে আর একটা ডলার সাইন দিয়ে দিই, তাহলে শুধুমাত্র এই সেলটাই হাইলাইট হবে। আমি যদি ওকে দেই, অ্যাপ্লাই দেই, এটাও হয় নাই, একদমই হাইলাইট হয় নাই। আমাদের রিলেটিভ প্রেফারেন্স অবশ্যই পিছনের দিক দিতে হবে, যাতে আমাদের সেল রেফারেন্স নিয়ে নেয়। ওকে, অ্যাপ্লাই। এখন আমি চাচ্ছি যে এটা থাকুক, নির্দিষ্ট একটা টেক্সট হাইলাইট হবে এখানে, শুধুমাত্র টেক্সটগুলোই হাইলাইট হবে, বাকি কিছু হাইলাইট হবে না। পুরোটাকে আমি সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে নিউ রুল, ইউজ ফর্মুলা,
এখান থেকে আমি ইকুয়াল H1 এখানে প্রথমে ডলার সাইন দেব, H1 ইকুয়াল মানে হচ্ছে কি আমি যদি এইটার সমান সমান বা ম্যাচ করে ক্যান প্রোডাক্ট লিখে দেবো। এই ক্যান প্রোডাক্টটাকে হাইলাইট করবে, যদি ক্যান প্রোডাক্ট লেখা আসে তাহলে হাইলাইট করবে, KENPARK ক্যান প্রোডাক্ট। যদি এই লেখাটা থাকে ভিতরে তাহলে আমি কি করব, এখানে ইয়েলো কালার হাইলাইট করে দেবো। ফরম্যাটে ক্লিক করলাম, এখানে ইয়েলো কালার সিলেক্ট করলাম, ওকে, এরপরে ওকে করে দিলাম। এটাও কাজ করলো না, প্রবলেম করতেছে, বুঝলাম না। ভাই কাইটা যাবে মনে হয়, আর 1 মিনিট আছে। 1 মিনিট আছে না, তাহলে নতুন করে আমাদের তাহলে কেটে গেলে পরে আমি এটাকে আবার নতুন করে ওপেন করব, ঠিক আছে? কেটে দেই, নতুন লিংক দিতেছি, সাথে সাথে জয়েন করবেন, ঠিক আছে? পোস্ট একটু বড় হয়ে যায়, প্রিবোর্ড এখন দেখানো হয়নি। শাইন ভাই গেল কই, চলে গেল নাকি? এরপরে পিভটটাও দেখাবো আজকে ক্লাসে। এখানে যে প্রবলেমটা হয়েছে, অনেক সময় মনে থাকে না, কাজ না করতে করতে ম্যানেজ রুলে চলে গেলাম, এটা দেওয়া হয় নাই। তো আমরা চাইছি যে এখানে নির্দিষ্ট টেক্সট থাকলে সেই টেক্সটের পুরো এটার মতো হাইলাইট করবে। তো আমি পুরো এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম, এরপরে আমি এখান থেকে নিউ রুলে চলে যাব। এখান থেকে ইউজ এ ফর্মুলা ডিটারমিন উইচ সেল টু ফরম্যাট, যে সেলটাকে আমরা ফরম্যাট করব এগুলো পড়ে নিতে হয়, নাহলে মনে থাকে না আমি যে সেলটাকে ফরম্যাট করব। তো সর্বপ্রথম আমরা এখানে যেহেতু ফর্মুলার মাধ্যমে করব, ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখান থেকে সাপ্লাইয়ারটাকে হাইলাইট করব, সাপ্লাইয়ার ক্যান পার্টে শুধুমাত্র হাইলাইট করব। এখানে এইচ ডলার সাইন দেওয়ার পরে H1 লিখে দেব, H1 ইকুয়াল মানে হচ্ছে এটার সাথে যদি ম্যাচ করে সমান সমান ক্যান পার্ট লিখে দেব। তো আমরা জানি যে যে কোনো টেক্সট লেখার শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা দিতে হবে, এর আগে আমি ইনভার্টেড কমা দিই নাই, যার কারণে ফরম্যাট অ্যাপ্লাই হয় নাই। এরপর আমরা ফরম্যাটে চলে যাব। এখান থেকে আমি ইয়েলো কালার করব, যদি আমার এই টেক্সটটা থাকে তো আমার এই টেক্সটের পুরোটাকে ইয়েলো কালার করে দেবে। এই যে ইয়েলো কালার হয়ে গেছে। আমি যদি এখানে বিডি ফ্যাশন লিখি তখন আমার এটা কালার থাকবে না, শুধুমাত্র ক্যান পার্কই এখানে হাইলাইট হবে, অন্য কোনো কিছু হাইলাইট হবে না। আমি যদি এখানে ক্যান পার্ক লিখে দেই তখন এখানেও হাইলাইট হয়ে যাবে। তো এইভাবেই আমরা ফর্মুলার মাধ্যমে যদি কোনো ছোট সংখ্যা থাকে সেটাকে আমরা হাইলাইট করতে পারি, আর যদি বড় থাকে সেটাকে আমরা হাইলাইট করতে পারবো। এখন আমরা দেখব এখানে পিভট টেবিল।
মিস্টার শাইন ভাই আসলো না, ক্লাসটা মিস করবে। পিভট টেবিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে বলা হয় যে রিপোর্টিং করার জন্য বিভিন্ন কোম্পানির ডাটা থেকে, বড় ডাটা থেকে বাল্ক ডাটা, সেটাকে আমরা সামারাইজ করে ছোট্ট আকারে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। সেই রিপোর্টটাকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রেজেন্টেশনের জন্য প্রয়োজন হয়। সাপোজ ধরুন এখানে সাইজ, কালার, লট, আইটেম, এসকিউ, শিপমেন্ট ডেট, এরপর সাপ্লায়ার, মিট বাই এবং অর্ডার কোয়ান্টিটি। এখন আমরা চাইতেছি এই সাপ্লায়ার অনুযায়ী কোন সাপ্লায়ার কত অর্ডার আছে সেটা আমি দেখতে হবে। এখন আমরা কি এরকমের ফিল্টার করে দেখব? আমার প্রয়োজন হচ্ছে একটা জায়গাতে আমি আপডেট নিব সরাসরি। তো সেটার জন্য আমাদের যেটা প্রয়োজন হয়, প্রথমে আমরা ডাটাকে সিলেক্ট করে নেব, পুরো ডাটা। এই ডাটাকে আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এরপর আমি ইনসার্ট ট্যাবে যাব, এখান থেকে পিভট টেবিল, এটাকে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে ফরম রেঞ্জ টেবিলটাকে আমি একটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি সিলেক্ট করছি। এখন যদি আমি আগে রেঞ্জ সিলেক্ট না করি, সেক্ষেত্রে আমরা এখানে পিভটে ক্লিক করে এরকম একটা ব্ল্যাঙ্ক সেল আসবে, আমরা পরেও এরকম সিলেক্ট করে দিতে পারি। তো পিভট রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। এরপরে এখানে দুইটা অপশন আছে, একটা এক্সিস্টিং আর একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিটে যদি সিলেক্ট করা থাকে, তো আমি ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখানে আমরা কাজ করতে পারবো। তো আমি প্রথমে এক্সিস্টিং শিটে দেখব। এখান থেকে আমরা এখানে রিপোর্টটা দেখতে চাই, যে আমি বলছি যে সাপ্লাইয়ার অনুযায়ী কোন সাপ্লাইয়ের কত অর্ডার আছে সেটা আমি এখানে আপডেট নেব। আর এখানে বলছে লোকেশন হচ্ছে আমি এখানে সিলেক্ট করব, এখানেই রিপোর্টটা তৈরি করব। এরপরে ওকে করে দিলাম। ওকে করার পরে আমি কি চেয়েছিলাম, সাপ্লাইয়ের কোন সাপ্লাইয়ের কত অর্ডার আছে। তো সাপ্লাইয়ারটাকে আমি র ট্যাবে নিয়ে আসব। এখানে আমি সাপ্লাইয়ারটাকে ড্র্যাগ করে এটাকে ক্লিক করে দিলাম, অথবা এরকম মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া যাবে। তো আমি ক্লিক করলে এটা র ট্যাবে চলে আসছে। যদি র ট্যাবে না যেয়ে যদি এখানে চলে আসতো, আমরা এখান থেকে এরকম ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে পারতাম মাউস চেপে ধরে। এখন আমি চাইছি যে আমার কোন সাপ্লায়ারের কত অর্ডার আছে। তো সাপ্লায়ার আমরা নিয়ে আসলাম। এখন অর্ডার কোয়ান্টিটি আমার নিয়ে আসতে হবে ভ্যালুতে। অর্ডার কোয়ান্টিটি আমি যদি এখানে ক্লিক করি, অটোমেটিক ভ্যালুতে চলে আসবে। অনেক সময় যে এখানে যদি না থাকে, অর্ডার কোয়ান্টিটিতে এখানেও আসতে পারে কলামে, সেক্ষেত্রে আমরা এটাকে ড্র্যাগ করে ভ্যালুতে নিয়ে আসবো। যখনই কোনো কোয়ান্টিটি থাকবে, অবশ্যই আমরা ভ্যালু ট্যাবের ভিতরে ড্র্যাগ করে নিয়ে আসবো। এখন এই অর্ডার কোয়ান্টিটি আমরা টোটাল অ্যামাউন্ট পেয়ে গেছি। এখন আমার প্রয়োজন হইতেছে যে আমি এইটার অ্যাভারেজ দেখব, আমি সামেশন দেখব না। এটার কিন্তু টোটাল যোগফল চলে আসছে। এখানে যতবার বিডি ফ্যাশন আছে, এন্ট্রি আছে, সবগুলো এক জায়গায় যোগফল আসছে। আমি যদি একটু ফিল্টার করে দেখাই, তাহলে বুঝতে পারবেন ডিটেলসটা। এখানে আমি ফিল্টার করলাম, ফিল্টার করার পরে এখানে আমি সাপ্লায়ার সিলেক্ট করব বিডি ফ্যাশন। এখানে সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে একটু টান দিয়ে দেখি, 15,768। দেখুন আমার এখানে 15,768 এখানে যোগফল চলে আসছে। আমি আবার আনফিল্টার করব, কন্ট্রোল শিফট এল চাপ দিলে আনফিল্টার হয়ে যাবে। আর এখানে দেখুন আমি বাইরে ক্লিক করলে এখানে ফাংশনটা থাকে না, এটার উপর ক্লিক করলে ফাংশনটা চলে আসে। তো এখন আমরা যদি চাই এই যে সাপ্লায়ার অনুযায়ী আমার এভারেজ অর্ডারটা দরকার, এখানে আমরা টোটাল যোগফল পাইছি। এখন এভারেজটা যদি দেখতে চাই, আমরা এখানে এই যে আইকনটা আছে এটা ক্লিক করব। এরপর হচ্ছে ভ্যালু ফিল সিটিং, এখান থেকে আমরা এই অ্যাভারেজটাকে দেখতে পারবো। যদি আমি কাউন্ট ক্লিক করি, কতবার সে অর্ডার করছে সেটার কাউন্ট নাম্বার দেখতে পারবো। অ্যাভারেজ ক্লিক করলে আমরা অ্যাভারেজ কোয়ান্টিটি এখানে দেখতে পাবো। আমি ডেসিবেলগুলো ডিক্রিজ করে দিলাম। আচ্ছা, পিভট টেবিলটাকে প্রিন্ট করলে তো এরকমই আসবে নাকি? জি, প্রিন্ট করলে এইভাবেই আসবে। এখন হচ্ছে এই প্রিন্ট করলে তো প্রিন্ট প্রিভিউ এরকমই আসবে না? হ্যাঁ, এখন আমি যদি এটাকে চাই ডিজাইন করতে, এই ডিজাইন ট্যাবে আমি চলে আসব। এখান থেকে আমি যদি কোনো একটা ডিজাইন সিলেক্ট করে দিই,
এই যে দেখুন ডিজাইন হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমি যদি এটা সাইডে সরাইয়া এখানে আমি মাউস কার্সর রেখে আমার ডিজাইনটা চেঞ্জ হয়। আমি কোন ডিজাইনে রাখতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এইটাকে আমি রাখলাম। এখন এখানে এই ফাংশনটা কিন্তু আপনার থাকবে না, অনেক সময় হাইড হয়ে থাকতে পারে, এখানে ক্লিক করলেও আসবে না। সাপোজ ধরুন আমি এখানে ক্লিক করলে এই যে হাইড ফিল্ড লিস্ট, এখন কিন্তু আমার এটার উপর ক্লিক থাকলো, এখানে আসে না। কিন্তু এটাকে নিয়ে আসার জন্য আমাদের এখানে থেকে এই যে শো ফিল্ড লিস্ট এটাকে এনেবল করে দিতে হবে। চলে আসছে। এখন আমি চাইতেছি এই অর্ডারগুলো যে এভারেজটা চলে আসছে, আমি এটাকে আবার সামেশন করব। সাম করার জন্য ভ্যালু সেটিংস, এরপরে সাম করে দিলাম। এখন আমি চাইতেছি এই যে বিডি ফ্যাশনের কোন সাইজের কত অর্ডার আছে এটার নিচে নিচে চলে আসবে সাইজ ওয়াইজ। আমি যদি সাইজ ওয়াইজ দেখতে চাই সেক্ষেত্রে আমি কি করব, সাইজটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এই র ট্যাবের এই নিচে বসাই দিলাম। এখন দেখুন এই বিডি ফ্যাশনের আন্ডারে কয়টা সাইজ আছে সেটা চলে আসছে, এবং কোন সাইজের কত অর্ডার আছে সেটা আমি দেখতে পারতেছি, এবং টোটাল হিসাবটা এখানে চলে আসছে। আর নিচে আছে সাব ট্যাব, এরপর ক্যানভাসেরও ঠিক সেম ভাবে চলে আসছে। এখন যদি আমি চাই কোন দেশের কত অর্ডার, আমি এখানে চায়না আছে, বাংলাদেশ আছে, আমি সাপ্লায়ার দেখব না, এখানে বাংলাদেশের অর্ডার দেখব। আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। এখন আমি চাই হচ্ছে মিড বাই, এটাকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এখন এটা কিন্তু একটু হিবিজিবি হয়েছে, এল সাইজ মেড ইন চায়না, এস সাইজ বাংলাদেশ চায়না, একটু হিবিজিবি হয়েছে। এটাকে গুছানোর জন্য আমি চাচ্ছি যে এটা যদি আমি ড্র্যাগ করে উপরে দিয়ে দেই তাহলে কিন্তু একটু সুন্দর দেখাবে। এই যে মেড ইন বাংলাদেশ, সুন্দর, কত সুন্দর এই সাইজগুলো চলে আসছে। এগুলো কি করব, সাজানোর জন্য আমরা একটু মুভ করব উপরে নিচে, তাহলে বোঝা যাবে যে কোনভাবে রাখলে আমার রিপোর্টটা সুন্দর দেখা যায়। এখন বাংলাদেশের আন্ডারে কতগুলো সাইজ আছে, এই সাইজগুলো আছে। এরপরে যদি সাইজ আচ্ছা ভাই, যদি সাইজ ওয়াইজ, ডাটাবেজে যদি ডাটা কারেকশন করা হয় তাহলে পিভট টেবিলও কি আপডেট হবে? হ্যাঁ হ্যাঁ আপডেট হবে। এখন আমি দেখাই এস সাইজ বাংলাদেশের অর্ডার আছে কত, 320 পিস। এখন এস সাইজ মেড ইন বাংলাদেশ, আমি এখানে কোয়ান্টিটি বাড়াই দেই, এখানে 1000 জায়গায় 2000 বসাই দিই, এখানে কিন্তু 1000 আপডেট হবে। এখানে কিন্তু সাথে সাথে আপডেট হয় না, এটার জন্য আমাদের কি করতে হবে, এই রাইট বাটনে ক্লিক করে মাউসে এখানে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে এই যে আমার আপডেট হয়ে গেছে, এখানে 2300 জায়গায় 3300। এখন এটার আরো একটু প্রবলেম হইতে পারে যে আমার নিচে নিচে যদি এন্ট্রি করি নতুন ডাটা, সেটা আমার পিভটে যোগ যদি করাইতে চাই আমার রেঞ্জ বাড়াইতে হবে। এখন যদি আমি এন্ট্রি করি, সাপোজ ধরুন এই এস সাইজটাকে আমি আরো একটু এন্ট্রি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিয়ে এখানে কোয়ান্টিটি বাড়াই দেবো 5000। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, বাংলাদেশের 5000 বাড়ার কথা, বাড়ে নাই। কেন বাড়ে নাই, আমার রেঞ্জটা কিন্তু এই উপর থেকে নেওয়া হয়েছিল। এখন আমি এটা কিভাবে বুঝবো আমার কতটুকু রেঞ্জ আছে, এটাকে বোঝার জন্য আমি এখানে সিলেক্ট করলাম পিভট টেবল, এরপর হচ্ছে পিভট টেবল, এই যে অ্যানালাইজ, এখানে আসার পরে চেঞ্জ ডাটা সোর্স, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমি এটাকে ক্লোজ করে দিই। এই যে দেখুন এই এরিয়া কিন্তু আমার এটার নিচে পড়ে গেছে। এখন আমি কি করব, এই এরিয়াটাকে আমি বাড়াই দেবো একদম টোটালি, শুধু এইটাই না, এখানে নতুন করে যাই এন্ট্রি হবে আমার এইটার ভিতরে যোগ হবে। এটার জন্য আমি কি করতে হবে, পুরো কলাম ধরে আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি ওকে করে দিই, আমার এখানে 5000 অ্যাড হয়েছে। আর এই যে ব্ল্যাঙ্কটা চলে আসছে, ব্ল্যাঙ্ক হয়েছে, আমি এই ব্ল্যাঙ্ক সহ সিলেক্ট করছি, যার কারণে এই ব্ল্যাঙ্ক আসছে। আমরা চাইলে এই ব্ল্যাঙ্কটাকে যদি রিমুভ করতে চাই এখান থেকে ফিল্টার করতে পারি, এই যে ব্ল্যাঙ্কটাকে ফিল্টার করে সরাই দিতে পারি। এখন যদি এই ব্ল্যাঙ্ক আনফিল্টার করে রাখি, এখানে যদি নতুন কিছু এন্ট্রি হয়, আমি মেড ইন চায়না, এল সাইজ চায়না, চায়না হচ্ছে 2300, 2 পিস। এখান থেকে যদি আমি এল সাইজ মেড ইন চায়না গেল কই, মেড ইন চায়না এল সাইজ
এটাকে আমি আরেকটু কপি করে নিচে বসাই দেব। এখানে কোয়ান্টিটি আছে 2300 পিস, আমি এখানে নতুন করে পেস্ট করে দেব। পেস্ট করে এখানে 5000 বাড়াই দেব। দেখি কেমনে আপডেট হয়। রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ দিয়ে দেবো। দেখুন 7000 আপডেট হয়ে গেছে। তো আমার নতুন করে যতই ডাটা নিচে এন্ট্রি হোক না কেন, এটা কিন্তু অটোমেটিক এখানে রিফ্রেশ দিলে আপডেট হয়ে যাবে। আমি যদি কোনো নতুন কান্ট্রি এখানে এটাকে পেস্ট দিই, আর একটা ডাটা নতুন কান্ট্রি আমি অ্যাড করব এখানে, চায়নার জায়গায় লিখব ইউকে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, ইউকে কিন্তু সাথে সাথে নাও আসতে পারে। কারণ কি, এখানে যে আমি ব্ল্যাঙ্ক উঠাই দিছি, এই যে ব্ল্যাঙ্কটাকে আমি যদি ফিল্টার করে রাখি, এখন যদি আমি রিফ্রেশ দেই তখন আসবে না। না আসার কারণ হচ্ছে আমি এখানে ব্ল্যাঙ্ক ফিল্টার করে রাখছিলাম। এইটাকে আমার ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে আমি যদি রিফ্রেশ দেই তাও আসে না। আর একটা জায়গায় এটা হচ্ছে সাইজ ফিল্টার, আর একটা ফিল্টার করছিলাম মেড ইন বাংলাদেশ, নতুন ওকে ইউকে মেড ইন। আচ্ছা, এটাকে আমি আবার ভ্যালু শো দিয়ে দিই। যদি এরকম প্রবলেম হয়, আমরা এটাকে আবার যদি ট্র্যাক করে নিয়ে আসি, তার কাজ হয় না। এখান থেকে ফিল্টারটা, এই যে এই ইউকে চলে আসছে, আমার এই ফিল্টারের ভিতরে চলে আসছে। এখান থেকে আমার ইউকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ইউকে চলে আসছে। একটু প্রবলেম হইতে পারে, আমরা ফিল্টারগুলো একটু চেক করলেই পেয়ে যাব। এই যে সাইজ আসছে, এর আগে আসছিল। আমি এটার উপরে ক্লিক করলে কিন্তু আমার এই যে মেড ইন এটার চলে আসে। যখন আমি সাইজের উপরে ক্লিক করে এটার উপরে সিলেক্ট করি, তখন সাইজের ফিল্টার হয়। আবার একটু দেখুন, এই যে যখন আমরা যেটার উপরে ক্লিক করব সেটার ফিল্টার হয়। তো এখন আমরা বুঝতে পারলাম, যদি কোনো সমস্যা হয়, যদি রেঞ্জের সমস্যা হয়, সেটাকে আমরা আপডেট করতে পারবো এবং নতুন ডাটা কিভাবে ইনপুট দেব। তো এটাই ছিল হচ্ছে আপনার মেইন কাহিনী। আর এখন যদি আমি চাই যে না, আমার বাংলাদেশ এখানে থাকবে না, পাশে থাকবে কালার এবং হচ্ছে সাপ্লায়ার থাকবে সামনের দিকে, তো সেটাকে আমরা চাইলে করতে পারি। এখান থেকে আমি শো ফিল দিই, এটাকে আর একটু কাস্টমাইজ করব। এখান থেকে মেড ইন দিলাম, সামনে বসাই। এই যে সামনে সামনে বাংলাদেশ, এখন সাইজ হইলো 5-এ। তো এই যে কোন দেশের কোন সাইজের অর্ডার কত সেটা আমরা দেখতে পারি। এটা একটু ঘুরে ফিরে আমরা দেখলে বুঝতে পারবো যে কিভাবে এটা কাজ করে। এখন একটু সুন্দর দেখা যায় একটু। এখন যদি আমি সাইজের জায়গায় কালার নিয়ে আসি, তাহলে একটু সুন্দর লাগবে। এখন কাস্টমার যেভাবে আপনাকে দেখতে চাইবে বা আপনার কাছ থেকে ম্যানেজার যেভাবে রিপোর্ট দেখতে চাইবে, শুধুমাত্র সেইভাবে আপনি একটু মুভ করাবেন। যদি আমি রো এর ভিতর দিই তাহলে নিচে নিচে এটা পেস্ট হবে, যদি কলামে দিই তাহলে এই সামনের দিকে আমার সেই ডাটাটা থাকবে। আর ভ্যালু অলওয়েজ থাকবে হচ্ছে এখানে অ্যামাউন্ট কোয়ান্টিটি কাউন্টার নাম্বার সবসময় ভ্যালুর ভিতরে আমাদের ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এটা চেঞ্জ হবে না, বাকি সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ফিল্টারে যদি আমি চাই ডেট ওয়াইজ আমি ফিল্টার করব ডাটা, শিপমেন্ট ডেট আমি এই ফিল্টারের ভিতরে নিয়ে আসবো। এখন শিপমেন্ট ডেট ওয়াইজ আমি এখান থেকে মাল্টিপল এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু এটা ভালো দেখা যায় না। আমরা এখানে মাল্টিপল আইটেম ওকে করে দেব। ওকে করার পরে আমি এখানে দেখতে চাই শুধুমাত্র 30 তারিখের সাপ্লাই ডেটে কি কি ছিল, কত অর্ডার ছিল, সেটাকে আমি এখান থেকে ফিল্টার করে দেখতে পারি। এই যে 30শে ডিসেম্বরে এই অর্ডার ছিল, এই দেশের এত অর্ডার। এখন যদি চাই যে না, আমি 5টা ডেট সিলেক্ট করব বা 2টা 3টে ডেট আমি সিলেক্ট করলাম, এই 3টে ডেটের আপডেট দেখব, সেখানে দেখা যায়। তো এটা একটু বেশি প্র্যাকটিস করবেন, এইটা কিন্তু অনেক অনেক বেশি প্রয়োজন। পিভট টেবিল বসতে আপনার কাজ হবে। অনেক সময় দেখা যায় যে আপনার আচ্ছা ফর্মুলা ভাই, দিয়ে কাজ এখানে করছেন। কি ডাটা কি মিসিং হওয়ার কোনো সুযোগ আছে? না, ডাটা এখানে কোনোভাবেই মিসিং হবে মনে না। করেন পিভট টেবিলে আমি আনলাম,
রেঞ্জ তো সিলেক্ট করলে আর সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নেই। আর সবসময় কি করবেন, এখানে এই ব্ল্যাঙ্কটাও সিলেক্ট করে দেবেন, সবসময় অল সিলেক্টে রাখবেন, তাহলে ডাটা মিসিং হবে না। ঠিক আছে, যখনই আপনি অল সিলেক্টটা করবেন তখন আর কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর এটা হচ্ছে একদম একুরেট ডাটা, এখানে যেটা আসবে একদম পিওর, কোনো ক্যালকুলেশনে এদিক সেদিক হবে না। বুঝতে পারছেন? এইটা কিন্তু আমরা ঠিক কাজটা, সেম কাজটা কিন্তু ফর্মুলা দিয়েও করতে পারতাম, কিন্তু ফর্মুলা দিয়ে যা হবে সেটা প্রিবোর্ড দিয়ে হবে না। আর ফর্মুলা দিয়ে সব ধরনের কাজই সম্ভব। আর এটাও করা যায় খুব সহজে, অল্প সময়ের ভিতরে আমরা একটা রিপোর্ট তৈরি করার জন্য এইভাবে আমরা তৈরি করতে পারি। এরপরে যদি আমরা চাই যে জি, কন্ট্রিবিউশন, বুঝতে পারছি। এটা আমি ডেটটাকে উঠাই দিলাম, আমি মেড ইনটাকে এখানে নিয়ে আসলাম, ব্ল্যাঙ্কটাকে কম করে দিলাম। এখন আমি দেখতে চাই কোন অর্ডারে কত কন্ট্রিবিউশন, সেটাকে আমরা যদি দেখতে চাই, এগারোটা 18 না, বেশি নিলে হয়তো একটু ঝামেলা হইতে পারে, পরবর্তী ক্লাসে দেখাবো না, এটা আরো বিস্তারিত হয়ে যাবে বেশি। তো 11টা 19 বাজে, ঠিক ঘুমানোর আছে। দরকার আছে। তো আজকে এই পর্যন্তই, হ্যাঁ। প্রিবোর্ড নিয়ে একটু বেশি প্র্যাকটিস করেন, প্রিবোর্ড, সাম, সামিপ, লুকআপ, ভেলুকআপ, এগুলো বেশি প্রয়োজন। এর মাঝখানে যতগুলো ফর্মুলা দেখাইলাম এগুলো হচ্ছে কিছু ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে, বেশি একটা সাপোর্টিং ফর্মুলা আর কি। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে আপনার ভেলুকপ, সাম, সামিপস, এইগুলো আর কি প্রয়োজন হবে উঠতে বসতে, আর প্রিবোর্ডটা প্রয়োজন হবে। আর গুগল আচ্ছা শিটের ভাই, একটা জিনিস কি, ওই যে আজকে দেখালেন যে ইন্ডেক্স ম্যাচ যেটা, হ্যাঁ, হুম হুম, সেটা দিয়ে কি ওই ডান দিক এবং বাম দিক উভয় দিকে ডাটা নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, উভয় দিকেই নেওয়া যাবে ইন্ডেক্স ম্যাচ দিয়ে, সব দিকে, ডানে বামে। না, এটা তাহলে হচ্ছে ভ্যালুকাপ ইউজ না করে আমি যদি ইন্ডেক্স ম্যাচ ইউজ করি, হ্যাঁ, হুম তাহলে হুম, কি ভ্যালুকাপের কাজ হবে না? হ্যাঁ হবে, তবে জায়গা অনুযায়ী ভ্যালুকপ ও, ব্যবহার করাটা ভালো। কিন্তু যদি ওরকম মনে হয়, আবার যদি উল্টো দিকে হয় তাহলে ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করবেন। না, আমি বলতেছি যে ওই ভ্যালুকাপের কাজ যদি ইন্ডেক্স ম্যাচ দিয়ে হয়, তাহলে সবসময় ইন্ডেক্স ম্যাচটা ইউজ করলাম, সেটা বলতেছিলাম। হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। আর আমি একটা এক্সাম শিট দিয়ে দেবো, অন্য শিট থেকে, অন্য ট্যাব থেকে আপনার ভ্যালুকপ করবেন, সেইটার একটা এক্সাম শিট দিয়ে দেবো, ওইটা আপনারা কাজ করেন। গেল সপ্তাহে আপনাদের মতো আচ্ছা, ওই ঠিক এক্সাম আছে। শিট দেওয়া নেই, অনেকেই ক্লাস করে নাই, ফার্স্ট শিফটেও 2 জনে পারছে, বাকিরা। ঠিক আছে তাহলে।